আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়টি অলরেডি এর ওপর আমি মোট 5টা ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখো না অবশ্যই এই 5টা ক্লাস দেখে নেবে। আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস, এই তৃতীয় অধ্যায়ের ওপর শেষ ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। শুরুতে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, কারণ এতদিন তোমাদেরকে আমি প্রশ্ন দিয়ে বুঝিয়েছিলাম যাতে সহজে তোমরা বুঝতে পারো। আজকে সরাসরি সৃজনশীল প্রশ্ন দিয়ে বুঝাবো, পরীক্ষাতে তোমাদের সৃজনশীল আকারেই থাকবে। তো দেখি প্রশ্নে কি বলছে। জনাব হাসানের ব্যবসায়ের 2021 সালের 1 জানুয়ারি তারিখের কয়েকটি ঘটনা নিম্নরূপ। অনেক সময় এখানে রোমান সংখ্যা আকারে থাকে, কিন্তু বেশিরভাগ তারিখ আকারে থাকবো, যেমন জানুয়ারি 1, ডিসেম্বর 1, মার্চ 1, এরকম তারিখ আকারে থাকবো। ঠিক আছে, আজকে রোমান সংখ্যা আকারে বলছে। তো দেখি এটা কিভাবে সলভ করতে হয়। 1 নম্বরে বলছে নগদে মূলধন আনা হলো 50,000 টাকা, মানে বিনিয়োগ করছে 50,000 টাকা শুরুতেই। 2 নম্বরে বলছে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। 3 নম্বরে বলছে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। 4 নম্বরে বলছে আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা। এবং 5 নম্বরে বলছে নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। প্রশ্নে কতে বলছে জনাব হাসানের ধারে লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে জনাব হাসানের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। এবং গতে বলছে ঘটনাগুলো হিসাব সমীকরণের উপাদানের কি পরিবর্তন এনেছে তা নির্ণয় করো। তো এই 3টা প্রশ্ন আমরা নির্ণয় করব, প্রশ্ন আকারে রয়েছে এভাবে। তো দেখি এটার অ্যান্সার কিভাবে করতে হয়। যেহেতু কতে বলছে ধারে লেনদেনের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা কথায় শিরোনাম সাজিয়ে নিব এরকমভাবে, ধারে লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর যেহেতু এখানে ক্রমিক নং দিয়ে বলছে, এই কারণে ক্রমিক নং দিব। আর যদি তারিখ দেওয়া থাকতো তাহলে তারিখ দিয়ে বলতাম এখানে, কারণ ছক হবে এরকমভাবে ক্রমিক নং, বিবরণ, টাকা টাকা। তারপর দেখব কোন কোন এন্ট্রিগুলো ধারে লেনদেন, ওইগুলো আমরা এখানে বিবরণের ঘরে বসাবো। 1 নম্বর বলছে নগদে মূলধন আনয়ন, এটা নগদ আছে। 2 নম্বর বলছে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। এই যে ধারে কথাটা উল্লেখ আছে, ধারে পণ্য ক্রয় করছে, তার মানে এটা একটা ধারে লেনদেন, তার মানে এই 2 নম্বরটা হবে। তারপর বলছে নগদে পণ্য বিক্রয়, এটা নগদে। 4 নম্বরে বলছে আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা। যেহেতু এখানে নাম আছে কিন্তু কোনো নগদ কথা উল্লেখ নেই, তার মানে এটা একটা বাকিতে লেনদেন, অর্থাৎ ধারে লেনদেন, তার মানে এটাও আসবে। আমি গত ক্লাসে বলছিলাম যে এটা কি কারণে ধারে লেনদেন নগদে হলো না, কি কারণে? কারণ নাম যদি উল্লেখ থাকে, কোন নগদ কথা উল্লেখ না থাকে আর নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেটা বাকিতেই হয়, যে কোনো নাম উল্লেখ থাকলে, তার মানে এটা বাকিতে। এই যেহেতু নগদ কথা বলেইছে, তার মানে এটা নগদে। কয়টা পেলাম আমরা? 2 নাম্বারটা আর 4 নাম্বারটা। ধারে পণ্য ক্রয় 5,000 টাকা আর আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা। তো এরকমভাবেই লিখবো। 2 নাম্বারটা ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, টাকার ঘরে 5,000 টাকা। তারপর 4 নাম্বারটা যেহেতু বিবরণের ঘরে সাজিয়ে লিখব আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা, টাকার ঘরে। তারপর 2টা যোগ করে হয়েছে 25,000 টাকা। এটি হচ্ছে মোট পরিমাণ। ক নাম্বার এভাবে নির্ণয় করে। তারপর খ নাম্বারে যেহেতু বলছে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়ে নিব স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা হলো ক্রমিক নং, বিবরণ, টাকা টাকা। তো স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে একটা কৌশল আছে, এই কৌশলটা আমি পিছনের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি, সম্ভবত 4 নাম্বার ক্লাস হবে, ওই 4 নাম্বার ক্লাস আমি দেখিয়ে দিয়েছি কি কৌশল অবলম্বন করে এটা নির্ণয় করতে হয়। তোমরা অবশ্যই এটা দেখে নিবা, তাহলে এটা সহজে বুঝতে পারবা, নাহলে তোমাদের জন্য কঠিন হবে বুঝতে। তো এটা রুলস হচ্ছে যে প্রথমে মূলধন থাকবে, মূলধনের সাথে মূলধন সংক্রান্ত হিসাবগুলো যোগ হবে, যেমন অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এগুলো যোগ হবে। তারপর যত আয়সমূহ হিসাব আছে আয়সমূহ হিসাবগুলো যোগ হবে।
আর যত ব্যয়সমূহ হিসাব আছে ব্যয়সমূহ হিসাবগুলো বিয়োগ হবে মূলধন থেকে এবং উত্তোলন সংক্রান্ত যেমন জীবন বীমা প্রিমিয়াম, আয় কর উত্তোলন এগুলো বিয়োগ হবে। এ কারণে আমরা প্রথমে মূলধন আনয়ন লিখছি 50,000 টাকা। তারপর যেহেতু এখানে আয় খুঁজতে হবে আমাদেরকে, মূলধন সংক্রান্ত আর কোনো হিসাব নেই এখানে, এই কারণে বসাবো না। যেহেতু এখানে আয় সমূহ আছে, এই যে পণ্য বিক্রয় করছে, বিক্রয় বলতে আয়, তারপর এই জায়গাও বিক্রয় করছে, এইটাও একটা আয়। দুইটা আমরা পেলাম, 3 নাম্বার এবং 4 নাম্বার পেলাম। এই যে আর কোনো আয় নেই, এই দুইটা যোগ করবে এখানে। এই যে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা, আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা, এই দুইটা যেহেতু আয় এই দুইটা যোগ করে দেব। তারপর দেখব কোনো ব্যয়সমূহ বা উত্তোলন সংক্রান্ত হিসাব আছে কিনা। এই যে একটা ব্যয়সমূহ আছে ধারে পণ্য ক্রয়, ক্রয় যেহেতু বলছে এই কারণে একটা ব্যয়সমূহ, এই যে একটা ব্যয়। আর নগদ আসবাবপত্র ক্রয়, এটা ব্যয় হবে না কারণ আসবাবপত্র হিসাবে আসবে, এই হিসাবে ক্রয় আসবে না। যে হিসাবে ব্যয়সমূহ অথবা আয়সমূহ আসবে সেই হিসাবগুলো আসবে। যেহেতু এই হিসাবে বিক্রয় আসছিল এই কারণে আমরা বিক্রয়, আয় যেহেতু এই কারণে যোগ করেছি, এই হিসাবেও বিক্রয় আসছিল এই কারণে আমরা এটাও যোগ করেছি। এই হিসাবে কি ক্রয় আসছে এই কারণে এটা আমরা বিয়োগ করব। এই জায়গায় উত্তোলন সংক্রান্ত কোনো এন্ট্রি নেই এই কারণে আর বিয়োগ হবে না, একটাই বিয়োগ হবে। ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, এটা বিয়োগ করব। তারপরে এই তিনটা যোগ করে হয়েছে 50,000, 60,000, 80,000। 80,000 থেকে 5,000 টাকা বিয়োগ করলে হয় 75,000 টাকা। এটি হচ্ছে মালিকের স্বত্বাধিকারের পরিমাণ। তো এরকমভাবে সাজিয়ে লিখতে হয়। স্বত্বাধিকারের পরিমাণ মূলত এইভাবেই নির্ণয় করতে হয়। তো দেখি ঘ নম্বর প্রশ্নে কি বলছে। ঘ নম্বর প্রশ্নে বলছে ঘটনাগুলো হিসাব সমীকরণের উপাদানের কি পরিবর্তন এনেছে তা নির্ণয় করো। তো যেহেতু ঘ নম্বরে কি পরিবর্তন এনেছে এটা নির্ণয় করতে বলছে এই কারণে আমরা গতের শিরোনাম সাজিয়ে নিব হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন নির্ণয় করা হলো। তারপর সেমভাবে ক্রমিক নং, এখানে সংশ্লিষ্ট হিসাব লিখব, বিবরণ লিখব না কারণ এক একটা হিসাব, তো এই কারণে সংশ্লিষ্ট হিসাব লিখব। সংশ্লিষ্ট হিসাব যেহেতু বলছি হিসাব সমীকরণের উপাদান নির্ণয় করতে, এই কারণে হিসাব সমীকরণের উপাদান A = L+OE। হিসাব সমীকরণের উপাদান বলতে A = L+OE এভাবে লিখব। আর এটা যদি নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই হ্রাস বৃদ্ধি আকারে নির্ণয় করব আমরা, কোনটা হ্রাস পেয়েছে কোনটা বৃদ্ধি পেয়েছে কোন হিসাবটা। ঠিক আছে, হ্রাস বৃদ্ধি সম্পর্কে আমি দেখা দিছি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে, অবশ্যই দেখে নেবে এই ক্লাসগুলো, তাহলে এই সৃজনশীলটা কি প্রত্যেকটা সৃজনশীল তোমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই প্রশ্নটা আরেকভাবে থাকে যে হ্রাস বৃদ্ধি নির্ণয় করো, তাহলে এই জায়গায় সরাসরি হ্রাস বৃদ্ধি লিখবে, তারপর হ্রাস বৃদ্ধি নির্ণয় করবে। তো 1 নম্বর এন্ট্রিটা আমরা দেখি। 1 নম্বরে যেহেতু মূলধন আনয়ন করছে এই কারণে নগদান হিসাব ডেবিট হয়েছে, মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। তো এই ডেবিট ক্রেডিট আকারে লিখতে হবে, তারপর কোনটা হ্রাস পেয়েছে কোনটা বৃদ্ধি পেয়েছে ওইটা লিখতে হবে। এই কারণে আমরা ডেবিট ক্রেডিট আকারে লিখব নগদান হিসাব, মূলধন হিসাব। নগদান যেহেতু সম্পদ আর সম্পদের সংকেত হচ্ছে এই কারণে এ বৃদ্ধি পেয়েছে, আর মূলধন যেহেতু ওই আর ওই ও বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধি পেয়েছে। হ্রাস বৃদ্ধির ক্লাসটা অবশ্যই দেখে নিবা তোমরা, তাহলে এই ক্লাসটা সোজা হবে তোমাদের জন্য। তারপর 2 নম্বর বলেছে ধারে পণ্য ক্রয়, তাহলে এটার ডেবিট ক্রেডিট হবে কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার অথবা পদেয় হিসাব ক্রেডিট। এভাবেই সাজিয়ে নিয়েছি আমরা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওই হ্রাস পেয়েছে যেহেতু ক্রয় ওই, এই কারণে ওই হ্রাস পেয়েছে। আর পাওনাদার বলতে দায়, দায় এল হিসাব, এই কারণে এল বৃদ্ধি পেয়েছে। তারপর 3 নম্বরে বলছে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা, এখানে নগদান হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। নগদান যেহেতু একটা সম্পদ, সম্পদের সংকেত হচ্ছে এ বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় যেহেতু একটা আয়, আয়ের সংকেত হচ্ছে ওইও বৃদ্ধি পেয়েছে। তারপর 4 নম্বর বলছে আকাশের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানে ধারে যেহেতু বিক্রয় করছে তার মানে দেনাদার আকাশ হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। দেনাদার আকাশ যেহেতু একটা সম্পদ হিসাব, সম্পদের সংকেত হচ্ছে এই কারণে এ বৃদ্ধি পেয়েছে, আর আয় বিক্রয়ে যেহেতু আয় মানে ওইও বৃদ্ধি পেয়েছে। 5 নম্বরে বলেছে নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, এখানে আসবাবপত্র ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তার মানে আসবাবপত্র যেহেতু একটা সম্পদ, সম্পদের সংকেত হচ্ছে এ বৃদ্ধি পেয়েছে, নগদানও যেহেতু সম্পদ, সম্পদের সংকেত হচ্ছে এ হ্রাস পেয়েছে। তো মূলত এইভাবেই হ্রাস বৃদ্ধি নির্ণয় করা হয়। তো অবশ্যই তোমরা
খেয়াল করে করবা, প্রশ্ন অনেক সময় ভুল করে ফেলো, এর জায়গায় ওই লিখে দাও বা ওইর জায়গায় এল লিখে দাও, তাহলে কিন্তু অঙ্ক কাটা দিয়ে দিবে। ঠিক আছে, যে এন্ট্রিটা ভুল হবে সেই এন্ট্রিটা কাটা দিয়ে দিবে। সাবধানে অঙ্ক করবা। আর অবশ্যই পূর্বের ক্লাসগুলো আমি বারবার বলি যে দেখে নিবা, কারণ পূর্বের ক্লাসে আমি প্রশ্ন আকারে দেখাইছি, সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করছি, যা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।